পৃথিবীর সর্বোচ্চ বিন্দু মেঘের চাদর ভেদ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক অহংকারের নাম মাউন্ট এভারেস্ট। দূর থেকে দেখলে মনে হয় বরফে ঢাকা এক শান্ত স্নিগ্ধ রূপলি মুকুট, কিন্তু এই অসীম সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক হিমশীতল মৃত্যুফাঁদ। এভারেস্টের চূড়ায় পা রাখা অনেকের কাছেই জীবনের চরম এক স্বপ্ন। এই স্বপ্ন পূরণের নেশায় মানুষ বছরের পর বছর প্রস্তুতি নেয়, নিজেদের জীবনের সমস্ত সঞ্চয় বাজি রাখে। কিন্তু অবাক করা এবং নির্মম সত্যটি হল, এই দীর্ঘ যাত্রায় চূড়ায় পৌঁছনোর পর যখন মনে হয় যুদ্ধ শেষ, ঠিক তখনই শুরু হয় আসল লড়াই। পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে আসার সেই পথ যেন আক্ষরিক অর্থেই এক মৃত্যুর স্মরণে। একটি সম্পূর্ণ এভারেস্ট অভিযানে সাধারণত 2 মাসেরও বেশি সময় লাগে, কিন্তু আজ আমরা আপনাকে কল্পনার ডানায় ভর করে এমন এক যাত্রায় নিয়ে যাব যেখানে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি অনুভব করতে পারবেন সেই হাড় কাঁপানো রোমাঞ্চ। এমন এক যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপের সাথে জড়িয়ে আছে মৃত্যু ভয়, যেখানে সামান্য একটি ভুল পদক্ষেপ আপনাকে চিরতরে ঘুম পাড়িয়ে দিতে পারে বরফের কোলে। এই গল্প কোনো কাল্পনিক রূপকথা নয়, এটি পাহাড়ের বুকে ঘটে চলা বাস্তব মানুষের বাস্তব লড়াইয়ের কাহিনী। সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা হল, যারা বুক ভরা আশা নিয়ে এই চূড়ায় পৌঁছেছিলেন তাদের অনেকেই আর কখনো জীবিত অবস্থায় প্রিয়জনদের কাছে ফিরে যেতে পারেননি। তাদের নিথর দেহ রঙিন স্নোস্যুট পরা অবস্থায় আজও এভারেস্টের বিভিন্ন বাঁকে বরফের মাঝে শায়িত রয়েছে, যেন তারা এই পাহাড়েরই এক স্থায়ী বাসিন্দা। চলুন শুরু করি সেই মারাত্মক যাত্রার গল্প, আর জেনে নিই কেন এই পাহাড়ের বুক থেকে নেমে আসার পথেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় মৃত্যুফাঁদ। আমাদের এই রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর অভিযানের প্রথম ধাপ হল এভারেস্ট বেস ক্যাম্প। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 17,600 ফুট উঁচুতে অবস্থিত এই জায়গাটি। আপনি যদি উচ্চতাকে সাধারণ কোনো পাহাড়ের সাথে তুলনা করেন, তবে দেখবেন এটি পৃথিবীর অনেক দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের চেয়েও বেশি উঁচু। দূর থেকে দেখলে এই বেস ক্যাম্পকে মনে হবে বরফের মরুভূমির মাঝে গড়ে ওঠা ছোট একটি রঙিন শহর। হলুদ, লাল, নীল রঙের শত শত তাঁবু চারদিকে ছড়ানো। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্বতারোহী, শেরপা আর গাইডদের ভিড়ে এখানে সবসময় একটা উৎসবের আমেজ থাকে। চারিদিকে আধুনিক সরঞ্জাম, অক্সিজেনের সিলিন্ডার আর বেঁচে থাকার রসদ। আপাতদৃষ্টিতে এই জায়গাটিকে খুব নিরাপদ আর সুরক্ষিত মনে হতে পারে, কিন্তু এই নিরাপত্তার অনুভূতিটাই হল এভারেস্টের প্রথম মায়া। আপনি হয়তো জানেন না, এই পুরো তাঁবুর শহরটি আসলে স্থির কোনো মাটির ওপর দাঁড়িয়ে নেই। এটি গড়ে উঠেছে খুম্বু নামের একটি জীবন্ত এবং চলমান হিমবাহের ঠিক ওপরে। অর্থাৎ আপনি যখন নিজের তাঁবুতে শান্তিতে ঘুমাচ্ছেন, তখন আপনার পায়ের নিচের কয়েকশো ফুট গভীর বরফ ধীরে ধীরে সরে যাচ্ছে। মাঝে মধ্যেই বরফ ফাটার এক বিকট শব্দ চারপাশের নিস্তব্ধতাকে চিরে দেয়। মনে হয় যেন পাহাড় কোনো এক অজানা ভাষায় কথা বলছে। এই বেস ক্যাম্প যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ 2015 সালের সেই প্রলয়ঙ্কারী ভূমিকম্প। সেদিন চোখের পলকে পাহাড়ের ওপর থেকে ধেয়ে এসেছিল বিশাল এক তুষারধস, যা নিমেষেই মুছে দিয়েছিল এই বেস ক্যাম্পের একটি বড় অংশ। সেদিন প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৯ জন মানুষ। তাই এভারেস্টের বুকে নিরাপদ বলে আসলে কিছু হয় না। বেস ক্যাম্পের এই মানসিক প্রস্তুতি পর্ব শেষ হওয়ার পর শুরু হয় এভারেস্টের সবচেয়ে ভয়ঙ্কর এবং শ্বাসরুদ্ধকর প্রথম পরীক্ষা, যার নাম খুম্বু আইসফল। এটি পাহাড়ের এমন এক অংশ যাকে দেখলে মনে হবে যেন এক বিশাল বরফের নদী হঠাৎ করে জমে গিয়ে পাথরের মতো শক্ত হয়ে গেছে। কিন্তু এই জমে থাকা বরফ মসৃণ নয়, এখানে ছড়িয়ে আছে অসংখ্য বিশাল আকারের বরফের চাই, গভীর ফাটল এবং বরফের মিনার। এই ফাটল বা ক্রেভাসগুলো এতই গভীর যে এর ভেতর তাকালে একসময় সব অন্ধকার হয়ে যায়, যেন সরাসরি পাতালের দিকে চলে গেছে। এই জায়গাটি পার হওয়া কতটা কঠিন তা কল্পনারও বাইরে। পর্বতারোহীদের পায়ে থাকে ভারী বরফের জুতো বা ক্র্যাম্পন, গায়ে মোটা পোশাক, আর এই গভীর এবং মরণঘাতী ফাটলগুলো পার হওয়ার একমাত্র উপায় হল অ্যালুমিনিয়ামের তৈরি সাধারণ মই। হ্যাঁ, সেই মই যা আমরা বাড়িতে ব্যবহার করি। যখন একটি ফাটল অনেক বেশি চওড়া হয়, তখন শেরপারা কয়েকটি মই দড়ি দিয়ে পরপর বেঁধে সেই অতল গহ্বরের ওপর একটি অস্থায়ী সেতু তৈরি করেন। এবার ভাবুন, আপনার পায়ের নিচে 1000 ফুটের অন্ধকার গভীর খাদ,
চারপাশের বাতাস হাড় কাঁপিয়ে দিচ্ছে, আর আপনি একটি সরু দড়ি ধরে সেই দুলতে থাকা মইয়ের ওপর দিয়ে হেঁটে পার হচ্ছেন। বুকের ভেতর হৃৎপিণ্ডের শব্দ তখন আপনি নিজেই শুনতে পাবেন। সবচেয়ে ভয়ের ব্যাপার হল এই খুম্বু আইসফল দিনের বেলা পার হওয়া আত্মহত্যার শামিল, কারণ সূর্যের আলোতে বরফ গলতে শুরু করে এবং বড় বড় বরফের খণ্ড বা সেরাক যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাই পর্বতারোহীদের রাত 2 বা 3টের সময় ঘুটঘুটো অন্ধকারের মাঝে শুধুমাত্র মাথার হেডল্যাম্পের আলো সম্বল করে এই পথ পার হতে হয়। 2014 সালে এই খুম্বু আইসফলেই ঘটেছিল এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি বিশাল বরফের খণ্ড হঠাৎ ভেঙে পড়ে 16 জন দক্ষ শেরপার প্রাণ কেড়ে নিয়েছিল। আপনি যতই অভিজ্ঞ হন না কেন, পাহাড় যখন গর্জে ওঠে তখন মানুষের অহংকার চূর্ণ হতে 1 সেকেন্ডও সময় লাগে না। খুম্বু আইসফলের এই মরণভাত পার হতে পারলে পর্বতারোহীরা এসে পৌঁছান ক্যাম্প 1-এ। প্রায় 20,000 ফুট উচ্চতায় অবস্থিত এই ক্যাম্পটি সরাসরি হিমবাহের ওপর তৈরি। জায়গাটি আইসফলের মতো ততটা উঁচু-নিচু নয়, তুলনামূলকভাবে সমতল, কিন্তু সমতল মানেই যে নিরাপদ তা একেবারেই নয়। এখানে সর্বত্র লুকিয়ে আছে বরফের ফাটল। ক্যাম্প 1-এ পৌঁছানোর পর শরীর প্রথমবারের মতো বুঝতে পারে যে সে এমন এক জগতে প্রবেশ করেছে যেখানে মানুষের বেঁচে থাকার কথা নয়। বাতাসের চাপ কমতে শুরু করে, অক্সিজেনের অভাবে শ্বাস নিতে কষ্ট হয়। অনেকেই এখানে এসে বুঝতে পারেন যে তাদের শরীর আর পাহাড়ের সাথে যুদ্ধ করতে পারছে না। ক্যাম্প 1 থেকে সামান্য বিশ্রাম নিয়ে পর্বতারোহীরা এগিয়ে যান ক্যাম্প 2-এর দিকে। এই পথটির নাম ওয়েস্টার্ন কুম। এটি মূলত বরফ আর পাথরের বিশাল দেওয়াল দিয়ে ঘেরা এক উপত্যকা, যাকে দেখলে একটি বিশাল সাদা বাটির মতো মনে হয়। প্রায় 21,000 ফুট উচ্চতায় অবস্থিত এই ক্যাম্প 2-কে অনেকেই অ্যাডভান্সড বেস ক্যাম্প বলে থাকেন। এই উপত্যকাকে ভ্যালি অফ সাইলেন্স বা নিস্তব্ধতার উপত্যকাও বলা হয়। কিন্তু এই নিস্তব্ধতা খুবই ভয়ঙ্কর। দিনের বেলায় যখন সূর্যের আলো এই বরফের দেওয়ালগুলোর ওপর পড়ে, তখন চারপাশ থেকে আলো প্রতিফলিত হয়ে জায়গাটিকে আক্ষরিক অর্থে একটি জ্বলন্ত উনুনে পরিণত করে। বরফের বুকে দাঁড়িয়ে আপনি তীব্র গরমে সেদ্ধ হতে থাকবেন। এই ক্যাম্প 2-তে পৌঁছানোর পর মানুষের শরীর ভেতর থেকে ভাঙতে শুরু করে। সামান্য এক পা এগোতে বা তাঁবুর চেন খুলতেও মনে হবে যেন আপনি পাহাড় সমান ভারী কোনো কাজ করছেন। অনেক পর্বতারোহী এখানে এসে উচ্চতাজনিত অস্বস্তিতে ভোগেন। কারো হঠাৎ হার্ট অ্যাটাক হয়, কারো ফুসফুসে জল জমতে শুরু করে। এমন অনেক ঘটনা আছে যেখানে একজন পুরোপুরি সুস্থ এবং অভিজ্ঞ মানুষ ক্যাম্প 2 পর্যন্ত উঠে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেছেন এবং নিচে নামার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এই উচ্চতায় আপনার শরীর আপনাকে সিগন্যাল দিতে শুরু করে, আর সেই সিগন্যালকে উপেক্ষা করার অর্থ হল মৃত্যুকে আলিঙ্গন করা। ক্যাম্প 2 পার হওয়ার পর শুরু হয় লুৎসে ফেজ। এটি এভারেস্টের গায়ে থাকা এমন এক বিশাল, মসৃণ এবং খাড়া বরফের দেওয়াল যা নিচ থেকে দেখলে মাথা ঘুরে যাওয়ার উপক্রম হয়। প্রায় 24,000 ফুট উচ্চতায় এই খাড়া বরফের দেওয়ালের মাঝখানে তৈরি করা হয় ক্যাম্প 3। এখানকার তাঁবুগুলো কোনো সমতল ভূমিতে থাকে না। পাহাড়ের গা ঘেঁষে বরফ কেটে ছোট ছোট তাক তৈরি করে সেখানে তাঁবু খাটানো হয়। তাঁবুর ভেতরে ঘুমানোর সময়ও পর্বতারোহীদের দড়ি দিয়ে পাহাড়ের সাথে নিজেকে বেঁধে রাখতে হয়, কারণ সামান্য একটু গুড়িয়ে গেলে সরাসরি কয়েক হাজার ফুট নিচে ছিটকে পড়ার ভয় থাকে। ক্যাম্প 3 পর্যন্ত পৌঁছনোর পুরো রাস্তাটাই হল দড়ি ধরে নিজেকে বরফের দেওয়াল বেয়ে টেনে তোলার এক অমানুষিক পরিশ্রম। পায়ের জুতোর সামনের কাঁটা যদি বরফে ঠিকমতো আটকে না যায়, তবে এক মুহূর্তের ভুল আপনাকে সরাসরি মৃত্যুর দিকে ঠেলে দেবে। বহু পর্বতারোহী এখানে পা পিছলে নিচে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া এখানে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই যে কোনো সময় ভয়াবহ বরফ ধস বা অ্যাভালাঞ্চ নেমে আসতে পারে। ক্যাম্প 3 পার করার পর আপনি পুরোপুরি এক অন্য মাত্রায় প্রবেশ করবেন। এরপর শুরু হয় সেই কুখ্যাত এলাকা যার নাম ডেথ জোন বা মৃত্যু উপত্যকা। 26,000 ফুটের ওপরের এই জায়গাটিকে বিজ্ঞান আর চিকিৎসাশাস্ত্রের ভাষায় এমন এক অঞ্চল বলা হয় যেখানে মানুষের শরীর বাঁচতে পারে না, বরং ধীরে ধীরে মরতে শুরু করে। আর এই ডেথ জোনের শুরুতেই অবস্থিত ক্যাম্প 4 বা সাউথ কোল। এটি এভারেস্ট এবং লোৎসে শৃঙ্গের মাঝখানে অবস্থিত একটি উন্মুক্ত সমতল প্রান্তর। এখানে কোনো নরম বরফ নেই, আছে শুধু এবড়ো-খেবড়ো পাথর, জমাট বাঁধা কালো বরফ আর আগের বছরগুলোতে ফেলে যাওয়া অসংখ্য ছেঁড়া তাঁবুর ধ্বংসাবশেষ। এখানকার আবহাওয়া পৃথিবীর যে কোনো নরকের চেয়েও ভয়ঙ্কর। কনকনে ঠান্ডা বাতাস এখানে এত তীব্র বেগে বয় যে একজন মানুষের পক্ষে সোজা হয়ে দাঁড়িয়ে থাকাও প্রায় অসম্ভব।
তাপমাত্রা নেমে যায় -40 ডিগ্রি বা তার চেয়েও নিচে। এটাই হল এভারেস্টের চূড়ায় পৌঁছনোর আগের একদম শেষ আশ্রয়স্থল। পর্বতারোহীরা এখানে নিজেদের তাঁবুর ভেতর গুটিসুটি মেরে শুয়ে থাকেন, নিজেদের অক্সিজেনের মাত্রা চেক করেন এবং চূড়ায় ওঠার জন্য প্রকৃতির কাছে একটি শান্ত আবহাওয়ার প্রার্থনা করেন। কিন্তু দুঃখের বিষয় হল, এই ক্যাম্প 4 থেকে অনেকেই আর সামনের দিকে এগোতে পারেন না। কারো অক্সিজেনের মাস্ক জমে গিয়ে কাজ করা বন্ধ করে দেয়, কারো শরীর এতই দুর্বল হয়ে পড়ে যে এক পা তোলার শক্তিও আর অবশিষ্ট থাকে না। সাউথ কোল থেকে শুরু হয় চরম সেই মুহূর্ত, যখন ঘড়ির কাঁটার রাত 12টা ছোঁয়ায়। হ্যাঁ, এভারেস্টের চূড়ায় ওঠার চূড়ান্ত যাত্রা শুরু হয় গভীর রাতে। চারদিক নিস্তব্ধ, জমাট অন্ধকার, বাতাসের শনশন শব্দ, আর শুধু পর্বতারোহীদের মাথার হেডল্যাম্পের আলো বরফের ওপর পড়ে এক ভুতুড়ে পরিবেশ তৈরি করে। একটি পা ফেলতে এখানে কয়েকবার শ্বাস নিতে হয়। এই চূড়ান্ত যাত্রাপথে পার হতে হয় ব্যালকনি, সাউথ সামিট এবং বিখ্যাত হিলারি স্টেপের মতো চরম ঝুঁকিপূর্ণ জায়গাগুলো। হিলারি স্টেপ হল খাড়া পাথরের একটি সরু অংশ যা পার হওয়া অত্যন্ত কঠিন। আর এই সব বাধা অতিক্রম করে একজন মানুষ যখন সেই চূড়ান্ত শিখরে পা রাখেন, সমুদ্রপৃষ্ঠ থেকে 29,032 ফুট ওপরে, তখন তার মনে হয় সে যেন পুরো পৃথিবী জয় করে ফেলেছে। চারপাশের মেঘ তখন তার পায়ের নিচে। সূর্যোদয়ের প্রথম আলো যখন পাহাড়ের গায়ে পড়ে, তখন পুরো এভারেস্টকে যেন মনে হয় সোনার তৈরি। এটি এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করার মতো নয়। কিন্তু এখানেই লুকিয়ে আছে এভারেস্টের সবচেয়ে বড় ট্র্যাজেডি। যে সাফল্যের জন্য এত সংগ্রাম, সেই আনন্দ উদযাপনের আয়ু মাত্র কয়েক মিনিটের। কারণ এবার নামতে হবে। আর পরিসংখ্যান বলছে, এভারেস্টে যত মানুষ মারা যায় তার সিংহভাগই ঘটে এই চূড়া থেকে নিচে নেমে আসার সময়। কেন এমনটা হয়? এর প্রধান কারণ হল চরম ক্লান্তি আর অক্সিজেনের অভাব। চূড়ায় পৌঁছনোর নেশায় মানুষ তাদের শরীরের শেষ বিন্দুর শক্তিটুকুও খরচ করে ফেলে। তারা ভুলেই যায় যে তাদের নিচে নামার জন্যেও শক্তির প্রয়োজন। যখন তারা নিচে নামা শুরু করে, তখন তাদের শরীরে আর কিছুই অবশিষ্ট থাকে না। মস্তিষ্ক অক্সিজেনের অভাবে ঠিকমতো কাজ করে না, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, হ্যালুসিনেশন বা দৃষ্টিবিভ্রম শুরু হয়। নামার রাস্তাটি এতটাই সরু যে এর দুপাশে রয়েছে হাজার হাজার ফুটের গভীর খাদ। আপনার পা যদি কয়েক ইঞ্চিও এদিক ওদিক হয়, তবে আর কোনো দিন আপনাকে খুঁজে পাওয়া যাবে না। ভেবে দেখুন, ডেথ জোনে নেমে আসার সময় যদি হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায় অথবা আপনার অক্সিজেন সিলিন্ডার খালি হয়ে যায়, তখন কি হবে? তখন আপনার সাথে থাকা গাইড বা অন্য পর্বতারোহীরাও আপনাকে সাহায্য করতে পারবে না। কারণ ওই উচ্চতায় নিজের জীবন বাঁচানোটাই সবচেয়ে বড় সংগ্রাম। সেখানে অন্য কাউকে কাঁধে করে নিচে নামিয়ে আনা এক প্রকার অসম্ভব। ফলে অনেককেই বাধ্য হয়ে নিজের চোখের সামনে সঙ্গীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখতে হয়। এই উচ্চতায় কেউ মারা গেলে তার মৃতদেহ নিচে নামিয়ে আনা প্রায় অসম্ভব। একটি মৃতদেহ বরফের কারণে জমে গিয়ে প্রায় 200 কেজির কাছাকাছি ভারী হয়ে যায়। তাই এভারেস্টের বুকে যারা প্রাণ হারান, তাদের চিরকালের জন্যই ওই বরফের দেশে ঘুমিয়ে থাকতে হয়। 1922 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই হিমালয়ের বুকে প্রাণ হারিয়েছেন 300রও বেশি দুঃসাহসিক মানুষ। আজও এভারেস্টের সেই দুর্গম পথে 200টিরও বেশি মৃতদেহ সংরক্ষিত রয়েছে প্রকৃতির ফ্রিজারে। কেউ পড়ে আছেন ঠিক যে অবস্থায় মারা গিয়েছিলেন সেভাবেই। কারো গায়ের রঙিন জ্যাকেট হয়তো দিক নির্দেশক হিসেবে ব্যবহার করেন নতুন পর্বতারোহীরা। কেউ বা পাহাড়ের পাথরের সাথে মিশে গেছেন চিরতরে। এভারেস্ট তাই শুধু একটি পাহাড় নয়, এটি মানুষের স্বপ্ন, অহংকার এবং প্রকৃতির চরম নির্মমতার এক অদ্ভুত মিলনস্থল। এটি প্রমাণ করে যে প্রকৃতির কাছে মানুষ কতই না ক্ষুদ্র। যারা ফিরে আসেন তারা পাহাড়ের চূড়া থেকে শুধু স্মৃতি নয়, নিয়ে আসেন এক নতুন জীবন। আর যারা ফেরেন না, তারা চিরকাল ওই বরফের চূড়াতেই থেকে যান, এক অসম্পূর্ণ স্বপ্নের নীরব সাক্ষী হয়ে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। যদি এই রোমাঞ্চকর এবং গায়ে কাঁটা দেওয়া কাহিনী আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। এমন আরও অজানা এবং রহস্যময় পৃথিবীর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ধন্যবাদ।